হ্যালো বন্ধুরা, আমি সুজাত। ওয়েলকাম টু প্রেয়ার স্টেপ টেকনোলজি চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করবো হচ্ছে ডাব্লিউপি এসআই প্রিলি এবং হচ্ছে ডাব্লিউপি মেন্সের জন্য হচ্ছে প্র্যাকটিস সেট হচ্ছে 53। তো এখানে মিলিয়ে আমরা যে কোশ্চেনগুলো ডিসকাশন করবো সেই কোশ্চেনগুলো কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের পার্সপেক্টিভে। আর এখানে মিলিয়ে আমি আজকে যে কোশ্চেনগুলো নিয়েছি সংক্ষিপ্ত ইংরাজি ভার্সনই নিয়েছি, যাতে তোমাদের যাদের হচ্ছে এসএসসি এমটিএসের এক্সাম আছে বা এসএসসি জিডির এক্সাম আছে তাদেরও কিন্তু এই ভিডিওগুলো দিয়ে যাতে হেল্প হয়ে যায়। তো যারা মিলিয়ে ইংরেজিতে একটু সমস্যা হয় তারা মিলিয়ে হচ্ছে আমার সাথে, আমি মিলিয়ে হচ্ছে সেটা বাংলায় বলে দেবো। আশা করি তোমাদের কোথাও কোনো সমস্যা হবে না বুঝতে। তো দেখো ফার্স্ট কোশ্চেনটা কি বলেছে, এ ডিলার অ্যালাউজ হিজ কাস্টমার্স এ ডিসকাউন্ট অফ 25% অ্যান্ড স্টিল হচ্ছে গেইনস হচ্ছে 25%। বলেছে একজন বিক্রেতা তার হচ্ছে যে হচ্ছে কাস্টমার মানে খরিদ্দারকে 25% হচ্ছে ছাড় দেয়, তবুও সে কিন্তু 25% কিন্তু লাভ করে। যদি ইফ দ্য হচ্ছে কস্ট প্রাইস অফ এ রেডিও ইজ হচ্ছে 1440, যদি হচ্ছে রেডিওটার একটা ক্রয় মূল্য 1440 টাকা হয়, তবে রেডিওটার ধার্য মূল্য কত? অর্থাৎ এখানে বলে দেওয়া যে একজন বিক্রেতা কোনো একজন খরিদ্দারকে 25% ছাড় দিয়েও কিন্তু 25% লাভ করেন। এখানে হচ্ছে যেটা রেডিওর ক্রয় মূল্য সেটা হচ্ছে 1440 টাকা, তোমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে রেডিওর ধার্য মূল্য। তো এই ধরনের অঙ্ক কিন্তু আমি আগেও ডিসকাশন করেছি। এই ধরনের অঙ্কগুলো করার ক্ষেত্রে আমি জাস্ট একটা ফর্মুলা বলি, এই ফর্মুলাটা তোমাদের একটু মনে রাখতে, যেটা হচ্ছে মার্ক প্রাইস ইকুয়াল টু হচ্ছে কস্ট প্রাইস ইন্টু 100 প্লাস হচ্ছে প্রফিট বাই হচ্ছে 100 মাইনাস হচ্ছে ডিসকাউন্ট। যদি এই ফর্মুলাটা আমরা ইউজ করি খুব সহজেই কিন্তু এই অঙ্কটা আমাদের সলভ হয়ে যায়। যেটা আমাদের ধার্য মূল্য সেটাই বের করতে হবে। কস্ট প্রাইসটা আমাদের বলে দেওয়া হচ্ছে 1440, তাহলে কস্ট প্রাইসের জায়গায় আমরা 1440 লিখব। তাহলে এখানে যদি মার্ক প্রাইস আমরা লিখি, তাহলে এখানে আমাদের কস্ট প্রাইস যেটা সেটা আমরা লিখবো হচ্ছে 1440 ইন্টু আমাদের হচ্ছে প্রফিট কত বলেছে সেটা হচ্ছে 25% প্রফিট। তাহলে আমরা লিখবো হচ্ছে 100 যোগ হচ্ছে 25, যেটা আমরা লিখতে পারি হচ্ছে 125। আর নিচে আমাদের বলেছে হচ্ছে ডিসকাউন্ট 100 মাইনাস ডিসকাউন্ট, ডিসকাউন্ট কত 25%, তাহলে আমরা লিখবো হচ্ছে 100 মাইনাস হচ্ছে 25, যেটা হচ্ছে 75। যদি আমরা 25 দিয়ে কাটি এটা পাবো হচ্ছে 5, আর এটা আমরা পাবো হচ্ছে 3 দিয়ে যদি আমরা 1440কে কাটি কত পাবো, 144কে 3 দিয়ে ভাগ করলে তুমি পাবে হচ্ছে 48, তার পেছনে একটা শূন্য। তাহলে যেটা তোমার মার্ক প্রাইস সেটা হচ্ছে 480 গুণ হচ্ছে 5, যেটা আমরা পাবো হচ্ছে 2400 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি রেডিওটা যেটা ধার্য মূল্য সেটা হচ্ছে 2400 টাকা। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন নাম্বার 3। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 2 নম্বর কোশ্চেনটা বলেছে টু স্টেশনস এক্স অ্যান্ড ওয়াই আর হচ্ছে 900 কিলোমিটার অ্যাপার্ট। বলেছে দুটো স্টেশন, একটা স্টেশন হচ্ছে এক্স আর একটা স্টেশন হচ্ছে ওয়াই, তাদের মধ্যে যেটা দূরত্ব সেটা হচ্ছে 900 কিলোমিটার। এ ট্রেন স্টার্টস ফ্রম হচ্ছে এক্স অ্যান্ড হচ্ছে মুভস হচ্ছে টুয়ার্ডস হচ্ছে ওয়াই অ্যাট হচ্ছে 70 কিলোমিটার পার আওয়ার। বলেছে একটি ট্রেন হচ্ছে এক্স স্টেশন থেকে ওয়াই হচ্ছে স্টেশনের দিকে হচ্ছে রওনা দেয় বা যাত্রা শুরু করে, সেটা হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আনাদার ট্রেন হচ্ছে স্টার্টস ফ্রম হচ্ছে ওয়াই অ্যাট দ্য হচ্ছে সেম টাইম অ্যান্ড মুভস টুয়ার্ডস হচ্ছে এক্স অ্যাট হচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার। এবং হচ্ছে অন্য একটি ট্রেন ওয়াই স্টেশন থেকে বেরিয়ে এক্স স্টেশনের হচ্ছে অভিমুখে রওনা দেয়, সেটা হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে। আর দুটো ট্রেন কিন্তু হচ্ছে একই সময় বেরোয়। বলেছে হাউ ফার ফ্রম হচ্ছে এক্স উইল দে ক্রস হচ্ছে ইচ আদার। বলেছে হচ্ছে এক্স স্টেশন থেকে কত দূরে দুটো ট্রেন হচ্ছে পরস্পরকে তারা হচ্ছে অতিক্রম করবে বা মিট করবে, এটা আমরা বলতে পারি। এবার দেখো অঙ্কটা এরকমভাবে দেওয়া যে এখানে হচ্ছে দুটো স্টেশন, একটা স্টেশন হচ্ছে এক্স আর একটা স্টেশন হচ্ছে ওয়াই, এদের মধ্যে যেটা দূরত্ব সেটা বলে দেওয়া হচ্ছে 900 কিলোমিটার। এক্স স্টেশন থেকে একটা ট্রেন বেরোচ্ছে, তার গতিবেগটা হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। তাহলে এখান থেকে যে ট্রেনটা বেরোচ্ছে তার গতিবেগ হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা। আবার ওয়াই স্টেশন থেকে যে ট্রেনটা বেরোচ্ছে তার গতিবেগটা বলে দেওয়া হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা। এবার ধরে নাও যে যখন দুটো ট্রেন একই সময় বেরিয়েছে তারা এরকম একটা জায়গায় এসে মিট করলো, মনে করো এই জায়গাটায় এসে মিট করলো। তাহলে এই জায়গাটায় যখন তারা এসে মিট করবে তাহলে দুজনের ক্ষেত্রে সময়টা কি হবে, সেম হবে। তাহলে আমি ধরে নিলাম যে ট্রেনটা হচ্ছে 70 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে এখানে এলো, সে টি ঘন্টা পরে সেখানে এসে, আর দ্বিতীয় ট্রেনটাও তাহলে টি ঘন্টা পরেই এখানে আসবে। তাহলে এই ট্রেনটার গতিবেগ যদি 70 কিলোমিটার প্রতি ঘন্টা হয় আর সময়টা যদি টি ঘন্টা হয়, তাহলে আমরা এখান থেকে কী বের করতে পারবো, দূরত্ব। অর্থাৎ এইটুকু দূরত্বটা আমরা পেয়ে যাব, যেটা আমরা লিখতে পারি হচ্ছে গতিবেগ ইন্টু হচ্ছে সময় 70t। আবার এই ট্রেনটার ক্ষেত্রে আমরা দূরত্ব কত বলতে পারি, গতিবেগ হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা আর সময়টা হচ্ছে টি ঘন্টা, তাহলে তার আমরা দূরত্বটা কত বলতে পারি, সেটা হচ্ছে 80t। তাহলে এই দূরত্ব আর এই দূরত্বের যেটা যোগফল সেটাই হচ্ছে এই মোট দূরত্ব, যেটা এখানে বলে দেওয়া হচ্ছে 900 কিলোমিটার। তাহলে আমরা এই দূরত্ব দুটো যোগ করে সেটাই লিখবো হচ্ছে 900, বাস এটুকুই আমাদের কাজ। তাহলে এখান থেকে 70t আর 80t প্লাস করলে আমরা কত পাবো, সেটা হচ্ছে 150t।
ইকুয়াল টু আমরা লিখতে পারি হচ্ছে 900। তাহলে এখান থেকে আমরা টি এর ভ্যালু এক্স্যাক্টলি কত পাবো, এখান থেকে টি ইকুয়াল টু তাহলে আমরা বলতে পারি 0 0 কেটে দিলে 15 দিয়ে 90কে কেটে 6, তাহলে আমরা বলতে পারি টি ইকুয়াল টু হচ্ছে 6 ঘন্টা। অর্থাৎ আমরা বলতে পারি ট্রেন দুটো এক্স্যাক্টলি হচ্ছে 6 ঘন্টা পরে হচ্ছে মিট করবে। এবার আমাকে বলেছে হাউ ফার ফ্রম এক্স উইল দে ক্রস হচ্ছে ইচ আদার। তার মানে এক্স এর থেকে এক্স্যাক্টলি দূরত্বটা কত, দূরত্ব হচ্ছে এক্স এর থেকে আমার মেনলি এইটুকু দূরত্ব প্রয়োজন। তাহলে এই ট্রেনটার গতিবেগ ছিল 70 কিলোমিটার প্রতি ঘন্টা আর সময়টা পেলাম আমরা হচ্ছে 6 ঘন্টা। তাহলে এক্স স্টেশন থেকে দূরত্বটা কত হবে, সেটা হচ্ছে 70 গুণ হচ্ছে 6, যেটা হচ্ছে 420 কিলোমিটার। তাহলে আমাদের যেটা অ্যান্সার হবে সেটা হবে অপশান সি। অপশান সি হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। এরপরে যদি কারো কোথাও ডাউটস থাকে অবশ্যই কিন্তু তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কিন্তু কমেন্ট করতে পারো। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। 3 নম্বর কোশ্চেনটা বলেছে এ ম্যান হচ্ছে বাইজ এ চেয়ার অ্যান্ড এ টেবিল ফর রুপিস হচ্ছে 6000। বলেছে একজন ব্যক্তি একটি চেয়ার এবং একটি টেবিল ক্রয় করেন হচ্ছে 6000 টাকায়। হি সেলস দ্য চেয়ার অ্যাট এ লস অফ হচ্ছে 10%। যদি তিনি চেয়ারটাই 10% ক্ষতিতে বিক্রি করেন অ্যান্ড দ্য টেবিল অ্যাট দ্য গেন অফ 10% এবং যদি তিনি টেবিলটি 10% লাভে বিক্রি করেন হি স্টিল গেইনস হচ্ছে রুপিস হচ্ছে 100 অন দ্য হোল। বলেছে তবেও তিনি হচ্ছে মোটের ওপর কিন্তু 100 টাকা লাভ করেন। দ্য কস্ট প্রাইস অফ দ্য চেয়ার, তাহলে হচ্ছে চেয়ারের ক্রয় মূল্যটা কিন্তু আমাদের বের করতে হবে। ফার্স্ট অফ অল তাহলে আমরা এই অঙ্কটা কীভাবে করবো, অ্যালিগেশন মেথড কীভাবে করতে পারি দেখো। ফার্স্ট অফ অল দেখো চেয়ারের উপর কিন্তু ওনার 10% ক্ষতি হয়েছে, কিন্তু টেবিলের উপর ওনার হচ্ছে 10% লাভ হয়েছে। আর মোটের উপর বলেছে তার হচ্ছে 100 টাকা লাভ হয়েছে। তাহলে মোটের উপর যদি তার 100 টাকা লাভ হয়ে থাকে তাহলে এক্স্যাক্টলি কত পার্সেন্ট লাভ হয়েছে, 100 টাকা লাভ হয়েছে মোট 6000 টাকার উপর। আর পার্সেন্টেজ করার জন্য আবার 100 দিয়ে মাল্টিপ্লাই। এখান থেকে দুটো শূন্য আমরা কেটে দিতে পারি, 5 20 দিয়ে কাটলে এটা আমরা পাবো 5 আর এটা হচ্ছে 3। অর্থাৎ আমরা বলতে পারি তার মোটের উপর হচ্ছে 5/3% কিন্তু লাভ হয়েছে। বাস এবার আমরা অ্যালিগেশন মেথড করতে পারি। তাহলে আমরা এরকমভাবে করতে পারি যে চেয়ারের উপর ওনার 10% ক্ষতি হয়েছে, তাহলে আমরা এখানে লিখবো হচ্ছে -10। টেবিলের উপর ওনার 10% লাভ হয়েছে, তাহলে এখানে লিখবো আমরা 10। আর মোটের উপর ওনার কিন্তু 5/3% লাভ হয়েছে, তাহলে আমরা মাঝখানে লিখবো 5/3। 5/3 হচ্ছে 10-এর থেকে ছোট কিন্তু -10-এর থেকে তো বড়ই, তাহলে আমরা অ্যালিগেশন মেথড করতেই পারি। তাহলে 5/3 থেকে যদি আমরা 10-এর থেকে যদি আমরা 5/3 বিয়োগ করি কত পাবো, সেটা দেখো 10 মাইনাস হচ্ছে 5/3, যেটা আমরা পাবো হচ্ছে 25/3। আর 5/3 থেকে যদি আমরা -10 বিয়োগ করি তাহলে কত হবে, 5/3 মাইনাস 10, অর্থাৎ আমরা বলতে পারি 5/3 প্লাস হচ্ছে 10, তাহলে আমরা কত পাবো, সেটা হবে 35/3। অনুপাত করে নাও এখান থেকে, 3 কেটে দাও, তাহলে 25 আর 35 অনুপাত করলে কত পাবো, সেটা আমরা পাবো হচ্ছে 5:7। তাহলে এই অনুপাতেই কিন্তু চেয়ার এবং টেবিলটি কেনা হয়েছে। যেহেতু চেয়ারটা 10% ক্ষতি দেয় তাহলে আমরা -10 এদিকে লিখেছি, তাহলে 5 ইউনিট হচ্ছে চেয়ারের মূল্য, চেয়ারের ক্রয় মূল্য, আর 7 ইউনিট হচ্ছে টেবিলের ক্রয় মূল্য। আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে চেয়ারের ক্রয় মূল্য কত। তাহলে এখান থেকে দেখো যেটা চেয়ার এবং টেবিল, চেয়ার আর টেবিলের যেটা আমরা ক্রয় মূল্যের অনুপাত পেলাম সেটা পেলাম 5:7, যোগ করলে কত হচ্ছে 12 ইউনিট। তাহলে আমরা বলতে পারি 12 ইউনিট মানে হচ্ছে 6000 টাকা, কারণ মোট হচ্ছে চেয়ার এবং টেবিলের ক্রয় মূল্য 6000। তাহলে আমরা বলতে পারি 12 ইউনিট মানে হচ্ছে 6000। 1 ইউনিট আমরা বলতে পারি হচ্ছে 500। তাহলে আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে চেয়ারের ক্রয় মূল্য, তাহলে 5 ইউনিট সমান কত, সেটা হচ্ছে 5 গুণ হচ্ছে 500, যেটা আমরা বলতে পারি হচ্ছে 2500 টাকা। তাহলে যেটা চেয়ারের ক্রয় মূল্য হবে সেটা হবে 2500 টাকা। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে অপশান এ, সরি অপশান এখানে এ বি নেই, এখানে হচ্ছে অপশান 1 হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 4 নম্বর কোশ্চেনটা বলেছে 2 পাইপস হচ্ছে ক্যান ফিল অ্যান এমটি ট্যাঙ্ক সেপারেটলি ইন হচ্ছে 24 মিনিটস অ্যান্ড হচ্ছে 40 মিনিটস হচ্ছে রেসপেক্টিভলি, অ্যান্ড এ থার্ড পাইপ ক্যান হচ্ছে এমটি 30 গ্যালনস অফ ওয়াটার পার মিনিট। If all the 3 pipes are open, empty tank will be becomes full in 1 hour. The capacity of the tank is in gallon. First of all দেখো দুটো পাইপ কোনো একটা ট্যাঙ্ক ভর্তি করতে পারে, এই যে ক্যান ফিল ভর্তি করতে পারে 24 মিনিট আর হচ্ছে 40 মিনিট যদি তারা হচ্ছে আলাদা আলাদাভাবে কাজ করে। আর বলেছে আরেকটা পাইপ আছে 3 নম্বর পাইপ সেটা হচ্ছে খালি করে 30 গ্যালন করে প্রত্যেক মিনিটে, 30 গ্যালনস অফ ওয়াটার পার মিনিট, মানে 30 গ্যালন করে জল হচ্ছে খালি করতে পারে হচ্ছে প্রত্যেক মিনিটে। যদি 3টে পাইপকে হচ্ছে একসাথে খোলা হয়, এমটি ট্যাঙ্ক বিকামস হচ্ছে ফুল ইন হচ্ছে 1 আওয়ার। বলেছে যদি 3টা নলকেই একসাথে খুলে দেওয়া হয় তবে পুরো ট্যাঙ্কটা কিন্তু ভর্তি হয়ে যায় 1 ঘন্টা সময়ের মধ্যেই। তাহলে বলেছে দ্য ক্যাপাসিটি অফ দ্য ট্যাঙ্ক, মানে যেটা হচ্ছে মানে ট্যাঙ্কটার মধ্যে হচ্ছে এক্স্যাক্টলি জল ধারণ ক্ষমতা কত সেটা আমাদের বের করতে হবে।
তো দেখো আমরা এটাকে এরকমভাবে করতে পারি, যেটা প্রথম যে আমার ট্যাপটা আছে সেটা আমরা ধরে নিলাম হচ্ছে এ। তাহলে এ যেটা ভর্তি করে সেটা হচ্ছে ট্যাঙ্কটাকে ভর্তি করতে সময় নেয় হচ্ছে 24 মিনিট। যেটা বি ট্যাপটা আছে সেটা হচ্ছে ট্যাঙ্কটাকে ভর্তি করতে সময় নেয় হচ্ছে 40 মিনিট। আর যদি তিনটা ট্যাপকে একসাথে খোলা হয়, অর্থাৎ এ বি সি যদি তিনটাকেই একসাথে খোলা হয়, তাহলে পুরো ট্যাঙ্কটা কিন্তু ভর্তি হতে সময় লাগে এক্স্যাক্টলি 1 ঘন্টা, যেটাকে আমরা লিখতে পারি হচ্ছে 60 মিনিট। এখানে এ এবং বি হচ্ছে ভর্তি করে, সি হচ্ছে খালি করে। সি প্রত্যেক মিনিটে 30 গ্যালন করে খালি করে। আমরা এখান থেকে যেটা বের করব যে সি এক্স্যাক্টলি পুরো ট্যাঙ্কটা খালি করতে কত সময় লাগবে, আমাদের প্রথমে এটা বের করব। তো দেখো আমরা এটাকে এভাবে করতে পারি, যদি আমরা এখান থেকে হচ্ছে এলসিএম নিয়ে নিই, তাহলে 24, 40, 60-এর লসগু আমরা পাবো হচ্ছে 120। তাহলে এটাই হচ্ছে আমাদের টোটাল ইউনিট অফ ওয়ার্ক। 24 দিয়ে 120 ভাগ করলে আমরা পাবো হচ্ছে 5 ইউনিট করে প্রত্যেক মিনিটে, 5 ইউনিট করে প্রত্যেক মিনিট। যদি 40 দিয়ে 120 ভাগ করি আমরা পাবো হচ্ছে 3 ইউনিট করে প্রত্যেক মিনিট। আর 60 দিয়ে 120 ভাগ করলে আমরা পাবো হচ্ছে 2 ইউনিট করে প্রত্যেক মিনিট। তাহলে দেখো এখানে কাজের পরিমাণটা কম হচ্ছে। কেন কম হচ্ছে? কারণ যেহেতু সি হচ্ছে এখানে খালি করছে। তাহলে দেখো 5 আর 3 যোগ করলে হচ্ছে 8 ইউনিট করে হচ্ছে এ আর বি দুজনে মিলে ভর্তি করে, কিন্তু তিনজনে মিলে কাজ করলে হচ্ছে 2 ইউনিট করে ভর্তি হচ্ছে। তাহলে আমরা বলতে পারি যে 8 মাইনাস হচ্ছে 2, যেটা হচ্ছে 6 ইউনিট করে প্রত্যেক মিনিট হচ্ছে সি তার মানে খালি করে, অর্থাৎ সি প্রত্যেক মিনিটে হচ্ছে 6 ইউনিট করে কাজ করে। তাহলে 120 ইউনিট কাজ করতে সির কত সময় লাগবে? 120 ভাগ হচ্ছে 6, যেটা আমরা বলতে পারি যে তার হচ্ছে 20 মিনিট সময় লাগবে পুরো ট্যাঙ্কটাকে খালি করতে, যদি সে একা কাজ করে। এবার দেখো আমাদের যেটা বের করতে বলেছে সেটা হচ্ছে ট্যাঙ্কটার ক্যাপাসিটি। তাহলে সম্পূর্ণ ট্যাঙ্কটা যদি সি 20 মিনিটের মধ্যে খালি করতে পারে, সি প্রত্যেক মিনিটে কতটা করে খালি করে? 30 গ্যালন করে। তাহলে 20 মিনিটে ঠিক যতটাও খালি করবে সেটাই তো ট্যাঙ্কের ক্যাপাসিটি। তাহলে আমরা বলতে পারি 20 গুণ হচ্ছে 30, যেটা হবে 600। তাহলে 600 গ্যালন হচ্ছে ট্যাঙ্কের হচ্ছে ক্যাপাসিটি। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান 2। আশা করি ক্লিয়ার, বুঝতে পারলে। নেক্সট কোশ্চেনটা দেখব। 5 নম্বর কোশ্চেনটা বলেছে এ ব্যাটসম্যান ইন হিজ হচ্ছে 12th ইনিংস মেক্স এ স্কোর অফ হচ্ছে 63 রানস অ্যান্ড হচ্ছে দেয়ার বাই ইনক্রিজেস হিজ এভারেজ স্কোর বাই হচ্ছে 2, দ্য এভারেজ অফ হিজ স্কোর আফটার হচ্ছে 12 ইনিংস। এই অঙ্কটা কিন্তু খুব কমন অঙ্ক, কিন্তু খুব ভালো অঙ্ক। এই অঙ্কগুলোই কিন্তু মেনলি এক্সামে কিন্তু রিপিট হতে থাকে। এখানে অনেকেই মেনলি হচ্ছে কমেন্ট করে যে মেনলি হচ্ছে নতুন কিছু দেখার, মেনলি নতুন কিছু না, মেনলি আমাদের কিন্তু পুরোনোগুলোই মেনলি ঘুরে আসতে থাকে। তো যেগুলো হচ্ছে কমন টাইপের অঙ্ক সেগুলোই কিন্তু মেনলি আমাদের রিপিট হয়, আর প্যাটার্নটা কিন্তু আমাদের সেমই থাকে। তো দেখো বলেছে হচ্ছে একজন ব্যাটসম্যান 12টা ইনিংসে হচ্ছে 12তম ইনিংসে সে স্কোর করে হচ্ছে 63 রান, আর সেই কারণে তার হচ্ছে গড় রান 2 বৃদ্ধি পায়। বলেছে যে 12টা ইনিংস খেলার পর তার এক্স্যাক্টলি হচ্ছে গড় কত হবে। দেখো আমরা অঙ্কটা এরকমভাবে করতে পারি। আমরা ধরে নিলাম যে 11টা ইনিংস খেলার পর তার গড় রান ছিল হচ্ছে এক্স, তাহলে তার মোট রান আমরা কত বলতে পারি? সেটা হচ্ছে 11x। 12তম ইনিংসে সে কত রান করেছে? 63। তাহলে 12টা ইনিংস খেলার পর তার মোট রান কত হয়ে গেল? 11x প্লাস হচ্ছে 63। তাহলে তার গড় কত হবে? এখন টোটাল কতগুলো ইনিংস? 12টা ইনিংস, তাহলে আমরা 12 দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এটা হচ্ছে তার 12তম ইনিংস খেলার পর গড়। সেই গড়টা কি বলেছে? আগে যে তার যে গড়টা ছিল তার থেকে কিন্তু 2 রান বৃদ্ধি পেয়েছে। তাহলে এখনের যে গড়টা সেটাকে আমরা লিখতে পারি হচ্ছে x প্লাস 2। বাস হয়ে গেল তোমার সমীকরণ তৈরি। এবার আমরা সলভ করতে পারি। তাহলে এখান থেকে যেটা আমরা পাবো সেটা হচ্ছে 11x প্লাস হচ্ছে 63, 12 দিয়ে এক্সকে মাল্টিপ্লাই করলে 12x, আর এদিকে আমরা পাচ্ছি হচ্ছে 24। তাহলে 11x থেকে 12x মাইনাস করলে আমরা পাবো হচ্ছে -x, আর 24 থেকে 63 মাইনাস করলে আমরা কত পাবো? সেটা হচ্ছে মাইনাস হচ্ছে 39। তাহলে আমরা বলতে পারি যে 11টা ইনিংস খেলার পর তার হচ্ছে আগে যে পূর্বে যে গড় রানটা ছিল সেটা ছিল 39। এবার আমাদের বলেছে যে 12তম ইনিংস খেলার পর তার গড় রানটা কত হবে, অর্থাৎ এখনের গড়টা কত? x প্লাস 2, সেটা হচ্ছে 39 প্লাস হচ্ছে 2, যেটা আমরা বলতে পারি হচ্ছে 41। অর্থাৎ 12তম ইনিংস খেলার পর তার যে এখন গড় রান সেটা হচ্ছে 41। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান 1। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 6 নম্বর কোশ্চেনটা হচ্ছে টু নাম্বারস আর সাচ দ্যাট দেয়ার হচ্ছে ডিফারেন্স দেয়ার সাম অ্যান্ড দেয়ার হচ্ছে প্রোডাক্ট আর ইন দ্য রেশিও হচ্ছে 1:7:24। দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বারস বলেছে দুটো সংখ্যা তাদের যেটা বিয়োগফল, দেয়ার ডিফারেন্স তাদের বিয়োগফল, তাদের যোগফল এবং তাদের গুণফলের যে অনুপাত সেটা দেওয়া হচ্ছে 1:7:24। তাহলে বলেছে দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বারস, তাহলে বলেছে সংখ্যা দুটোর হচ্ছে এক্স্যাক্টলি গুণফল কত। তাহলে দেখো এই অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক। ফার্স্ট অফ অল দুটো সংখ্যা, আমি যদি একটা সংখ্যা x ধরে নিই একটা সংখ্যা y ধরে নিই, আমি বলতে পারি যে এদের যেটা হচ্ছে বিয়োগফল সেটা হচ্ছে অনুপাতে কত বলে দেওয়া 1। আমি এখানে ধরে নিলাম হচ্ছে তাদের যেটা বিয়োগফল সেটা হচ্ছে a, আর তাদের যেটা যোগফল সেটা অনুপাতে বলা হচ্ছে 7। তাহলে আমরা এরকমভাবে বলতে পারি যে তাদের যেটা যোগফল সেটা হচ্ছে 7a। তাহলে এখান থেকে আমরা x আর y এর প্রথমে ভ্যালু বের করব। তাহলে আমরা যদি যোগ করি তাহলে আমরা এখানে পাবো হচ্ছে 2x প্লাস y মাইনাস y কেটে যাবে। তাহলে
এ আর 7 প্লাস করলে আমরা পাবো হচ্ছে 8a, যেখান থেকে x ইকুয়াল টু আমরা বলতে পারি হচ্ছে 4a। যদি x ইকুয়াল টু 4a হয় তাহলে y ইকুয়াল টু কত হবে, x এর জায়গায় 4a বসিয়ে দাও, তাহলে 7 থেকে 4a মাইনাস করলে y ইকুয়াল টু আমরা কত পাবো, সেটা হচ্ছে 3a। এটুকু আশা করি তোমরা বুঝতে পারলে। এবার বলেছে তাদের যেটা গুণফলের তো অনুপাত বলেছে দেওয়া ছিল 24, তাহলে আমরা বলতে পারি যে x ইন্টু y সেটা হচ্ছে 24a। তাহলে x এর ভ্যালু আমরা পেলাম 4a, y এর ভ্যালু আমরা পেলাম 3a। যদি x এর জায়গায় আমরা 4a আর y এর জায়গায় 3a বসাই তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে 12a স্কোয়ার সমান সমান হচ্ছে, সরি এটা হচ্ছে 24a, তাহলে আমরা এখানে 24a লিখলাম। এখান থেকে 12 দিয়ে 24কে কাটলে 2, এখান থেকে a আর এই একটা স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে আমরা যেটা পাচ্ছি যে এক্স্যাক্টলি হচ্ছে a ইকুয়াল টু হচ্ছে 2, এর যেটা ভ্যালু সেটা আমরা 2 পেলাম। তো আমাদের যেটা বের করতে বলেছে দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বারস, বলেছে সংখ্যা দুটো হচ্ছে এক্স্যাক্টলি গুণফলটা কত। তাহলে দেখো গুণফলটা যেটা আমরা ধরেছিলাম প্রথমে, গুণফলটা কত ধরে নিয়েছিলাম 24a, আর এর মানটা আমরা কত পেলাম সেটা হচ্ছে 2, তাহলে এদের হচ্ছে মেনলি এক্স্যাক্টলি গুণফলটা কত হবে সেটা হচ্ছে 48। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন 3। আশা করি ক্লিয়ার। এইটা কিন্তু সলিউশন তোমরা হচ্ছে পিডিএফ ফর্মে হচ্ছে মেনলি ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে আরেকবার প্রপারভাবে দেখে নিতে পারো। ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখবো। 7 নম্বর যে কোশ্চেনটা বলেছে 72% অফ দ্য স্টুডেন্টস অফ হচ্ছে সার্টেন ক্লাস টুক হচ্ছে বায়োলজি। বলেছে কোনো একটা ক্লাসের 72% হচ্ছে ছেলে মেয়ে হচ্ছে বায়োলজি নিয়েছে, 44% হচ্ছে টুক হচ্ছে ম্যাথমেটিক্স, 44% হচ্ছে অঙ্ক নিয়েছে। ইফ ইচ স্টুডেন্ট হচ্ছে টুক অ্যাটলিস্ট হচ্ছে ওয়ান অফ বায়োলজি আর হচ্ছে ম্যাথমেটিক্স অ্যান্ড 40 স্টুডেন্টস টুক হচ্ছে বোথ দিস সাবজেক্টস, দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। বলেছে প্রত্যেক ছাত্রই হয় বায়োলজি নাহলে অঙ্ক নিয়েছে, আর 40 জন ছাত্র যারা আছে তারা কিন্তু দুটো বিষয় নিয়েছে। এবার বলেছে যে এক্স্যাক্টলি হচ্ছে ক্লাসের হচ্ছে মোট ছাত্র সংখ্যা কত, দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্য ক্লাস। তাহলে হচ্ছে ক্লাসের হচ্ছে মোট ছাত্র সংখ্যা কত। এটাকে যদি আমরা একটু ডায়াগ্রাম দিয়ে বোঝার চেষ্টা করি, একটু তোমরা এখান থেকে আরও তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো এখানে যে এটা হচ্ছে মনে করো মোট ক্লাস, সেটা হচ্ছে তোমার 100%। এই 100%-এর মধ্যে মনে করো বায়োলজি যে পোর্শনটা আছে সেটা মনে করো এইটুকু পোর্শন, যেটা হচ্ছে 72%। আর এইটুকু পোর্শনটা যেটা আছে এই যে এখান থেকে মনে করো এই যে এইটুকু পোর্শনটা সেটা নিয়েছে তোমার হচ্ছে অঙ্ক। এখান থেকে এইটুকু পোর্শনটা মনে করো নিয়েছে বায়োলজি, আর এখান থেকে এইটুকু পোর্শনটা নিয়েছে অঙ্ক। কিন্তু এই যে মাঝখানে যে জায়গাটা আছে দেখো, এই মাঝখানের জায়গাটা কিন্তু বায়োলজি এবং অঙ্ক কিন্তু দুটোই নিয়েছে। তাহলে এখানে তোমার দেখো আমরা এরকমভাবে করতে পারি যে এই তিনটা জায়গা মিলিয়েই তো 100%, অর্থাৎ বায়োলজির জন্য এটা, অঙ্কের জন্য মনে করো ওয়াই, আর এই পুরো জায়গাটার জন্য তুমি মনে করো যদি জেড বলো, তাহলে এই তিনটে মিলিয়ে তোমার হচ্ছে 100%। তাহলে এক্স্যাক্টলি দেখো বায়োলজি 72%, মানে যারা বায়োলজি নিয়েছে, আর যারা অঙ্ক নিয়েছে তারা 44%। তাহলে দুজনকে যোগ করলে আমরা কত পাচ্ছি, 72% প্লাস হচ্ছে 44%, যোগ করলে আমরা কত পাচ্ছি 116%, অর্থাৎ তো 100%-এর থেকে উপরে হয়ে যাচ্ছে। তাহলে এই যে 16% যেটা মেনলি বেশি আছে সেটা কি নিয়েছে, তারা কিন্তু নিয়েছে উভয় বিষয়। অর্থাৎ এখানে যদি 116% থেকে যদি আমরা মেনলি হচ্ছে 100% মাইনাস করে দিই, তাহলে বাকি যে 16% পড়ে থাকছে এরাই কিন্তু মেনলি হচ্ছে উভয় বিষয় নিয়েছে, এই যে উভয় বিষয় নিয়েছে। তাহলে 72% থেকে 16% মাইনাস করলে বাকিটা পড়ে থাকে শুধুমাত্র বায়োলজি নিয়েছে, আর 44% থেকে যদি 16% মাইনাস করি তাহলে সেটা আমরা পাবো শুধুমাত্র অঙ্ক নিয়েছে। তাহলে এই তিনটে মিলিয়ে আমাদের হচ্ছে এক্স্যাক্টলি 100%। এবার আমাদের বলেছে দেখো 40 জন হচ্ছে ছাত্র হচ্ছে দুটো বিষয় নিয়েছে, তাহলে আমরা বলতে পারি এখানে যেটা হচ্ছে 16%, সেই 16% মানে হচ্ছে 40। তাহলে এখান থেকে আমরা এটা লিখতে পারি যে 16% ইকুয়ালটি হচ্ছে 40। তাহলে এক্স্যাক্টলি 1% সমান আমরা কত বলতে পারি, সেটা হচ্ছে 40 বাই হচ্ছে 16। তাহলে 100% এক্স্যাক্টলি আমরা কত বলতে পারি, সেটা হচ্ছে 40 বাই হচ্ছে 16 গুণ হচ্ছে 100। যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে এটা পাবো 25, এটা হচ্ছে 4, আর 4 দিয়ে 40কে কাটলে আমরা পাবো হচ্ছে 10। তাহলে আমরা বলতে পারি যে 100% ইকুয়াল টু হচ্ছে 250। তাহলে ক্লাসের যেটা মোট ছাত্র সংখ্যা সেটা হবে 250 জন। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশন 3। আশা করি ক্লিয়ার। নেক্সট কোশ্চেনটা দেখব। 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে দ্য মেজার্স অফ হচ্ছে ডায়াগোনাল অ্যান্ড এরিয়া অফ এ রেক্ট্যাঙ্গেল হচ্ছে 25 সেন্টিমিটার অ্যান্ড 168 সেন্টিমিটার স্কোয়ার রেসপেক্টিভলি। বলেছে একটা আয়তক্ষেত্রের হচ্ছে কর্ণ 25 সেন্টিমিটার এবং হচ্ছে ক্ষেত্রফল হচ্ছে 168 হচ্ছে সেন্টিমিটার স্কোয়ার। হোয়াট ইজ দ্য হচ্ছে লেন্থ অফ দ্য রেক্ট্যাঙ্গেল। বলেছে হচ্ছে আয়তক্ষেত্রের হচ্ছে এক্স্যাক্টলি দৈর্ঘ্যটা কত। ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ আর এরিয়া হচ্ছে তোমার ক্ষেত্রফল। তাহলে ফার্স্ট অফ অল দেখো একটা আয়তক্ষেত্রের কর্ণ বলে দেওয়া হচ্ছে 25 সেন্টিমিটার, অর্থাৎ আমরা বলতে পারি √/x² + y², সেটা আমার বলে দেওয়া হচ্ছে 25।
আর যেটা হচ্ছে ক্ষেত্রফল অর্থাৎ এক্স ইন্টু ওয়াই সেটা কত বলে দেওয়া, সেটা হচ্ছে 168। এবার আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে লেন্থটা বের করতে হবে, অর্থাৎ এক্সটা বের করতে হবে। এবার দেখো এটাকে যদি আমরা প্রপারলি সলভ করি এই দুটো ইকুয়েশনকে বেস করে, তাহলে আমাদের একটু সময় সাপেক্ষ, আমরা এটাকে একটু সহজে এরকমভাবে করতে পারি। যেটা আমাদের ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটাকে প্রথমে তুমি একটা কাজ করো, উৎপাদক করো। 168কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি কত পাবো, সেটা আমরা পাবো হচ্ছে 84। যদি আবার 2 দিয়ে ভাগ করি কত পাবো, সেটা হচ্ছে 42। 2 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি 21। আবার 3 দিয়ে ভাগ করলে আমরা কত পাচ্ছি, সেটা হচ্ছে 7। এবার তুমি একটা জিনিস দেখো, যেহেতু তোমার হচ্ছে বলেছে হচ্ছে কর্ণটা হচ্ছে 25, তাহলে আমরা এরকমভাবে ভাঙবো যে দুইটার যাতে স্কোয়ারের যোগফলটা কিন্তু 25 স্কোয়ার হয়, অথবা দুজনের স্কোয়ারের যোগফলটাকে রুট করলে আমরা 25 পাবো। দেখো 2 আর 2 গুণ করলে হচ্ছে 4, 4কে 2 দিয়ে গুণ করলে 8, 8কে 3 দিয়ে গুণ করলে হচ্ছে 24। তাহলে দেখো 24 আর 7 গুণ করলে তো মেনলি হচ্ছে 168 হচ্ছে আমার। আবার 24 স্কোয়ার করে দেখো, 24 স্কোয়ার করলে আমরা কত পাই, সেটা হচ্ছে 576। আর 7 স্কোয়ার করলে আমরা কত পাই, সেটা হচ্ছে 49। তাহলে 576 আর 49 যোগ করলে কত হয়, 625। আর রুট ওভার 625 মানেই তো 25, তাই না? তাহলে পুরোপুরি কি স্যাটিসফাই করছে? অর্থাৎ যখন আমরা বলতে পারি যখন দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের 24 আর প্রস্থটা হচ্ছে 7, তখনই কিন্তু আমরা কর্ণটা পাচ্ছি হচ্ছে 25। আর 24 আর 7 গুণ করেই তো মেনলি ক্ষেত্রফল, সেটা হচ্ছে 168। তাহলে ক্লিয়ারলি আমরা বলতে পারি এখানে যেটা হচ্ছে দৈর্ঘ্য সেটা হবে 24 সেন্টিমিটার। তাহলে আমাদের যেটা অ্যান্সার সেটা হচ্ছে অপশান 2। এটা আমি এখানে শর্ট অ্যাপ্রোচে করলাম। যদি তোমরা মনে করো যে না এটা তোমাদের বেসিক কনসেপ্ট তোমাদের প্রয়োজন আছে এক্স ওয়াইয়ের এই ক্যালকুলেশনগুলো সলভ করে, তোমরা সেটা আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করো। অ্যাটলিস্ট যদি তোমরা 10 থেকে 15 জন সেটা আমাকে কমেন্ট করো, তাহলে কিন্তু আমি নেক্সট পার্টে এটা ডিটেলসে করে দেবো। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখো। 9 নম্বর কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য হচ্ছে লেন্থ অফ হচ্ছে রেডিয়াস অফ হচ্ছে সার্কাম সার্কেল অফ এ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল, দ্য লেন্থ অফ হুজ সাইড ইজ হচ্ছে 6√3 সেন্টিমিটার। বলেছে হোয়াট ইজ দ্য হচ্ছে লেন্থ অফ রেডিয়াস অফ সার্কাম সার্কেল অফ ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। বলেছে কোনো একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের যেটা হচ্ছে মেনলি হচ্ছে রেডিয়াস অফ সার্কাম সার্কেল মানে এই সমবাহু ত্রিভুজটাকে ঘিরে যদি কোনো একটা মেনলি হচ্ছে তুমি বৃত্ত আঁকো, এই সমবাহু ত্রিভুজটাকে ঘিরে যদি তুমি একটা বৃত্ত আঁকো, সেই বৃত্তের যে ব্যাসার্ধটা, সেই ব্যাসার্ধটা তোমাকে মেনলি হচ্ছে বের করতে হবে। যেখানে হচ্ছে বলে দেওয়া যে এই যে সমবাহু ত্রিভুজটা আছে, সেই সমবাহু ত্রিভুজের যেটা দৈর্ঘ্য সেটা বলে দেওয়া হচ্ছে 6√3 সেন্টিমিটার। এবার এটাকে আমরা কিভাবে করতে পারি, কিছু কিছু ফর্মুলা একটু তোমাকে মাথায় রাখতে হবে। ফার্স্ট অফ অল হচ্ছে সমবাহু ত্রিভুজের এখানে যেটা বাহুর দৈর্ঘ্য সেটা বলে দেওয়া হচ্ছে 6√3 সেন্টিমিটার। তাহলে সমবাহু ত্রিভুজের যদি বাহুর দৈর্ঘ্য 6√3 সেন্টিমিটার হয়, তোমাকে যেটা বের করতে বলা হয়েছে সেটা এখানে কিন্তু তোমার মিললে হচ্ছে ত্রিভুজটাকে ঘিরে যখন মিললে আমরা একটা বৃত্ত আঁকি, সেটাকে আমরা বলি হচ্ছে পরিবৃত্ত। আর পরিবৃত্তের যখন আমাদের ব্যাসার্ধ বের করতে হবে, তাহলে সেটার যেটা বেসিক ফর্মুলা, একটু ফর্মুলাটা মনে রাখবে, সেটা হচ্ছে ক্যাপিটাল আর আমি এখানে লিখলাম, সেটা হচ্ছে এ বাই হচ্ছে √3। অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্যকে যদি আমরা √3 দিয়ে ভাগ করি, তাহলে আমরা পেয়ে যাব হচ্ছে ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ। আশা করি বুঝতে পারলে। আর যদি তোমাকে হচ্ছে অন্তবৃত্ত বের করতে বলা হয়, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ভিতরে যদি কোনো তোমার বৃত্ত আঁকা হয়, সেখানে যদি তোমার ব্যাসার্ধ বের করতে বলা হয়, সেক্ষেত্রে অন্তবৃত্তের যেটা ব্যাসার্ধ সেটা হচ্ছে স্মল আর, সেটা আমরা লিখবো হচ্ছে এ বাই হচ্ছে 2√3। অর্থাৎ সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ভাগ করব 2√3 দিয়ে, তাহলে এটা আমরা পাবো হচ্ছে অন্তবৃত্তের ব্যাসার্ধ, আর এটা আমরা পাবো হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ। তোমরা একবার খাতায় প্রপারলি এটাকে লিখে রাখো, পার্টিকুলারলি ফর্মুলার জন্য পার্টিকুলার একটা খাতা তোমরা মেনটেন করো, তোমাদের কিন্তু অনেক সুবিধা হবে। এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের যদি আমাদের পরিবৃত্তের ব্যাসার্ধ বের করতে বলা হয়, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা হচ্ছে a/√3। আর যদি অন্তবৃত্তের ব্যাসার্ধ বের করতে বলা হয় সমবাহু ত্রিভুজের ক্ষেত্রেই, তাহলে সেখানে আমরা লিখবো হচ্ছে স্মল আর ইকুয়াল টু হচ্ছে a/2√3। আশা করি বুঝতে পারলে। তাহলে আমরা ফর্মুলাটা একবার অ্যাপ্লাই করে দিই। যেহেতু আমাদের হচ্ছে বের করতে বলা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ, তাহলে আমরা ক্যাপিটাল আর সমান সমান লিখবো হচ্ছে a, যেটা হচ্ছে 6√3 বাই হচ্ছে এটা √3 কেটে দাও, তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে 6 সেন্টিমিটার। অর্থাৎ আমরা বলতে পারি যে সমবাহু ত্রিভুজের যেটা হচ্ছে পরিবৃত্তের ব্যাসার্ধ সেটা হবে 6 সেন্টিমিটার। ক্লিয়ার? নেক্সট কোশ্চেনটা দেখবো। 10 নম্বর কোশ্চেনটা হচ্ছে এ ম্যান হচ্ছে ইনভেস্টেড হচ্ছে 1/3 অফ হিজ ক্যাপিটাল অ্যাট 7%, 1/4 অ্যাট হচ্ছে 8% অ্যান্ড দ্য রিমেনিং অ্যাট হচ্ছে 10% রেট অফ সিম্পল ইন্টারেস্ট। বলেছে একজন ব্যক্তি তার মূলধনের হচ্ছে 1/3 অংশ হচ্ছে 7% সরল সুদে, 1/4 অংশ হচ্ছে 8% সরল সুদে এবং বাকি অংশ হচ্ছে 10% সরল সুদে বিনিয়োগ করে। ইফ হিজ অ্যানুয়াল ইনকাম ফ্রম ইন্টারেস্ট ইজ হচ্ছে 561, যদি তার হচ্ছে
1 বছর পরে সুদ 561 টাকা তিনি পেয়ে থাকেন, তাহলে বলেছে দ্য ক্যাপিটাল ইনভেস্টেড ওয়াজ, তাহলে তিনি কত টাকা বিনিয়োগ করেছিলেন। তাহলে আমরা অঙ্কটা এরকমভাবে করতে পারি যে 1/3 অংশ উনি বিনিয়োগ করেছিলেন হচ্ছে 7% সরল সুদে, বাকি অংশ উনি বিনিয়োগ করেছিলেন হচ্ছে 8% সরল সুদে। তাহলে প্রথমে একটা কাজ করো, 3 এবং 4 এদের লসাগু করে নাও। 3 আর 4 লসাগু কত? 12 দিয়ে 1/3কে গুণ করে নাও, আবার 12 দিয়ে 1/4কেও গুণ করে নাও। তাহলে 3 দিয়ে 12কে কাটলে আমরা পাবো 4। তাহলে আমরা বলতে পারি 7% সরল সুদে যিনি বিনিয়োগ করেছেন সেটা হচ্ছে 4 টাকা। আবার 4 দিয়ে 12কে কাটলে আমরা পাবো 3। তাহলে আমরা বলতে পারি 8% সরল সুদে যেটা উনি বিনিয়োগ করেছেন সেটা হচ্ছে 3 টাকা। আর মোট যদি 12 টাকা হয়, তাহলে 12 টাকা থেকে 4 টাকা 3 টাকা যোগ করলে 60 টাকা। তাহলে 12 টাকা থেকে 60 টাকা মাইনাস করলে কত পাবো আমরা? 5 টাকা। সেটা উনি বিনিয়োগ করেছেন হচ্ছে 8% সরল সুদে। আশা করি এটুকু জায়গা বুঝতে পারলে। 7% সরল সুদে উনি বিনিয়োগ করেছেন 4 টাকা, 8% সরল সুদে উনি বিনিয়োগ করেছেন 3 টাকা এবং 10% সরল সুদে উনি বিনিয়োগ করেছেন হচ্ছে 5 টাকা। এবার যদি এখান থেকে আমরা ফ্রেশভাবে ক্যালকুলেশনগুলো করি, তাহলে প্রথমে উনি 4 টাকা বিনিয়োগ করেছেন হচ্ছে 7% সরল সুদে, 4 গুণ 7 গুণ 1 বাই হচ্ছে 100। 3 টাকা উনি বিনিয়োগ করেছেন হচ্ছে 8% সরল সুদে 1 বছরের জন্য, তাহলে এটা হচ্ছে মেলি সুদ পাবেন। আর উনি বিনিয়োগ করেছেন হচ্ছে বাকি টাকা যেটা হচ্ছে 5 টাকা, সেটা হচ্ছে 10% সরল সুদে হচ্ছে 1 বছরের জন্য। তাহলে এই তিনটা মিলিয়ে যেটা মোট সুদ উনি পেয়েছেন সেটাই হচ্ছে 561 টাকা। তাহলে এখান থেকে আমরা যেটা ক্যালকুলেশন করতে পারি, প্রথমে দেখো লসাগুলো আমাদের 100ই থাকবে, কোনো কিছু আমরা কাটাকাটি করব না। তাহলে আমাদের একবারে কি করব, শুধু উপরেগুলো যোগ করে গুণ করে যোগ করে দেবো। 4 7 হচ্ছে 28, 3 8 24, আর এদিকে 5 10 50, সব যোগ করে দাও। 28 আর 24 যোগ করে 52, 52 আর 50 হচ্ছে 102। তাহলে 102 বাই হচ্ছে 100 ইকুয়ালটা আমরা এখান থেকে লিখতে পারি হচ্ছে 561। তাহলে এখান থেকে যদি এগুলোকে আমরা একটু ক্লিয়ার করি, তাহলে আমরা এখান থেকে এটা ক্যালকুলেশন করতে পারি। যদি 2 দিয়ে কাটি এটা আমরা পাবো হচ্ছে 51, আর এটা আমরা পাবো হচ্ছে 50। তাহলে 51 দিয়ে 561 ভাগ করলে আমরা পাবো হচ্ছে 11। তাহলে 1 ইউনিট আমরা বলতে পারি হচ্ছে 11 গুণ হচ্ছে 50, যেটা হচ্ছে আমরা পাবো হচ্ছে 550 টাকা। আমাদের যেটা হচ্ছে মোট মূলধন সেটা কত ছিল? 12 টাকা। তাহলে আমরা 1 টাকা মানে যদি 550 টাকা বলি, তাহলে 12 টাকা সমান সমান কত বলতে পারি? 550 গুণ হচ্ছে 12, যেটা আমরা পাবো হচ্ছে 6600 টাকা। তাহলে আমাদের বলতে পারি যেটা তার মোট বিনিয়োগ ছিল সেটা হবে 6600 টাকা। তাহলে অপশান 3 হবে আমাদের অ্যান্সার। আশা করি ক্লিয়ার, বুঝতে পারলে। যেটাও মিলি হচ্ছে পিডিএফ ফর্মে তোমরা কিন্তু ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেখান থেকে আরও পুরো সলিউশনটা প্রপারভাবে দেখে নিতে পারো। তো এই হচ্ছে আমাদের ম্যাথ প্র্যাকটিস সেট নাম্বার হচ্ছে 53 ফর ডাব্লিউপি হচ্ছে এসআই ডাব্লিউপি কনস্টেবল মেন্সের জন্য। যদি তোমাদের এই ভিডিওগুলো কোনো হেল্প করে অবশ্যই ভিডিওগুলো একটু শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে। চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আর বেল আইকনটা কিন্তু অবশ্যই প্রেস করো। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ অল।